আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখব। আজকে রাষ্ট্রপতির মনোনয়ন কনফার্ম করার পরে সরকারে বড় চমক তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদে মির্জা ফখরুলের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় শূন্য হয়েছে। যথাযথ কারণেই সেই শূন্য মন্ত্রণালয় পূর্ণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটোখাটো সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে তার চাইতে বড় মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা যে অনেক বড় এবং সেন্সিটিভ মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। মূলত অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয়ই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ই মূলত একটা সরকারকে টিকিয়ে রাখে। এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা একটা বড় সিদ্ধান্ত। কি হলো মন্ত্রিসভায় এবং আরও কি কি হতে যাচ্ছে, আগাম কিছু কথা জানাতে চাই এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। গণমাধ্যম নিশ্চিত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এটাকে হারানো বলা যায়, নাকি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো এটা বরং তার জন্য আরও বেশি প্রাপ্তি? এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। আপনি বলতেই পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা তো অনেক বড় মন্ত্রণালয়, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হারানো এই ব্যাপারটা তো বলা যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত বড় মন্ত্রণালয়ই হোক না কেন, একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে যে মুষ্টিমেয় 2-3টা মন্ত্রণালয়ের উপরে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত প্রথমে দৃশ্যমান হয়, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সামাল দেয়। এবং সেই সামাল দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু প্রথমে দলের সব থেকে কি বলবো যে অ্যাক্টিভ নেতাকে বেছে নিয়েছিল। এখন বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। অনেকদিন থেকে এই সমালোচনা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও আলোচিত হচ্ছে, এবং অনেকে বিরোধী দল সমালোচনা করছিল যে তিনি নিজের মন্ত্রণালয়ে যখন ব্যর্থ, তখন তিনি পড়ে আছেন সংবিধান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম বক্তব্য আসছিল। এরই মাঝে মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, আজকে মন্ত্রী পরিষদ থেকে তিনি যখন পদত্যাগ করলেন, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হলো, এটা কতটা পরিপক্ক সিদ্ধান্ত হলো সেটা তার কর্মক্ষমতা দেখলেই বোঝা যাবে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে গণমাধ্যম নিশ্চিত করছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো বড় পরিবর্তন হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পালন করবেন, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র তাকে দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে অন্য কাউকে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চিত করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, এই একটা মন্ত্রণালয় চালাতেই অবস্থা ত্রাহি হয়ে যায়। যে মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ফেসবুকে মজা করে লিখছেন গোলাম মাওলা রনি, তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে এবার সালাউদ্দিন আহমেদ এবং মীর শাহে আলমের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হবে। দলে সালাউদ্দিন
সালাউদ্দিন আহমেদ প্রচণ্ড প্রতাপশালী এবং মীর শাহে আলম তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব আছে। এই ব্যাপারটা গত 5-6 মাস তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেক বেশি আলোচিত হয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। যখন শোনা যাচ্ছে যে মন্ত্রিপরিষদে একটা বড় রদবদল হবে এবং সেখানে মীর শাহে আলমের মন্ত্রিত্ব সেটা চলে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে সেই মন্ত্রণালয়ের প্রধান যখন করা হলো, তখন মানে সহকারী আরেকজন অর্থাৎ প্রতিমন্ত্রী আরেকজন এখানে রাখা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এমন হতে পারে যে এই মন্ত্রণালয় থেকে মীর শাহে আলমকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। বলছিলাম প্রথমেই যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক কিছু ঘটবে। সরকারের ভেতরে বড় পরিবর্তন দেখা যাবে, রাজনৈতিক মাঠে অনেক পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো হবে। সরকার খুব দ্রুত, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পরে মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন আনবে। সেখানে মীর শাহে আলম বাদ পড়তে পারেন, সেখানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হতে পারে, সেখানে অবধারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে, বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ এই সরকারের সব থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। নানা কারণে শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। এই দুটো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী চোখ মুখ বন্ধ করে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে পরিবর্তন আনা তার জন্য মানে কঠিন কোনো সিদ্ধান্ত হতে পারে না। আবার এলজিআরডিতে যিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কারণে তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। সরকারে একটা বড় পরিবর্তন যে আসছে সেটা এখন নিশ্চিন্তে বলা যায় এবং সেই ক্ষেত্রে নতুন একাধিক মন্ত্রী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। হয়তোবা রুহুল কবির রিজভী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত বলা যায়। মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো বর্ষিয়ান নেতারা। সালাউদ্দিন আহমেদকে যখন এলজিআরডি মন্ত্রণালয় দেয়া হলো, তখন এটাও নিশ্চিত প্রধানমন্ত্রীর তরফ থেকে সিগন্যাল যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। যদি সেটা না হতো তাহলে তাকে এই মন্ত্রণালয় দেয়া হতো না স্বরাষ্ট্র থেকে সরিয়ে। এখন অপেক্ষা যে আর কোন কোন পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে তার আগে পরে অনেক পরিবর্তন যে আসবে তার সরকারে এবং রাজনীতিতে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দর্শক, আপনি কি মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদই ভালো ছিলেন, নাকি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যে আনা হলো সেটা ঠিক হলো, নাকি বিএনপি একটা বড় ধরনের রিস্ক নিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে? সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উগ্রবাদীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে গত 6 মাসে ওয়াকিবহাল ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেটা নতুন করে আবার এটার সঙ্গে ইউজ টু হতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যদি অনেক বেশি সময় লাগিয়ে ফেলেন, ততদিনে উগ্রবাদীরা যদি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাহলে কি হবে? আমরা প্রত্যাশা করব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার ক্যালিফার কাজে লাগিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি এই মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট। সেটাই হবে কি? সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অপরিহার্যতা কিংবা ধরুন অপ্রয়োজনীয়তা, অপাংক্তেয়তা, আপনি নেতিবাচক বলেন ইতিবাচক বলেন, কোনো অবস্থাতেই দৈনন্দিন যে রাজনীতির আলোচনা, সেই আলোচনা থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। জামাতের নেতৃত্বাধীন 11টি দল এবং বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলো এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা আছে, সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নামটি যেন জনগণ না নেয়। আওয়ামী লীগকে কালার করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। কিন্তু এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, সেটা বিদ্যুৎ নিয়ে হোক, ভাঙাচোরা রাস্তা নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, আইন শৃঙ্খলা নিয়ে হোক, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। আবার যখন আওয়ামী লীগের নাম আসছে অপরিহার্যভাবে, সেখানে শেখ হাসিনার নাম চলে আসছে কয়েকটা কারণে। আমাদের দেশে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে দুটো পরিবার
রাজনীতিতে মোটামুটি সেটেল হয়ে গেছে। একদিকে শেখ পরিবার, অন্যদিকে জিয়া পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার আর অন্যদিকে জিয়া পরিবার। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারে শেখ হাসিনার যে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প নেতৃত্বটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তো তিনি হয়তো প্রকৃতির নিয়মে মারা যাবেন, মারা যাওয়ার পর নতুন কেউ আসবে। এবং যতদিন বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেব অনেক কিছুই হ্যান্ডেল করেছেন, কিন্তু মানুষের মন মানসিকতা আসলে বেগম জিয়া যতদিন হাসপাতালে এমনকি অচেতন অবস্থায় ছিলেন, মানুষের চিন্তা চেতনা কিন্তু বেগম জিয়াকে কেন্দ্র করেছিল। তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনিই হবেন রাষ্ট্রপতি, ওই চিন্তা করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখেছে। কিন্তু তিনি তার ইন্তেকালের পর তারেক রহমান সাহেব চলে আসছেন, পারছেন কি পারবেন না বা কতটুকু যোগ্য সেটা পরের বিষয়, কিন্তু সেই যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের ধারাবাহিকতা এসে তিনি এভাবে বসলেন। কিন্তু যতদিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন, ততদিন পর্যন্ত পূর্ণকালীন একেবারে অ্যাক্টিং চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের মধ্যে তার কিন্তু প্রভাব ছিল, কিন্তু সার্বজনীনতা ছিল না, ইউনিভার্সালিটি ছিল না, বিশ্বজনীন ছিল না। ওখানে ঘুরে ফিরে বেগম জিয়ার কথাই আসতো। এখন তো একই অবস্থা। ধরুন আপনি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো জয় এবং পুতুল, এই দুজন আছেন। পুতুলের বাইরে আপনি শেখ রেহানার যে অংশটা আছে সেটা আপনি ববি ধরেন, রূপন্তী কিংবা টিউলিপ সিদ্দিকী, যাদেরকে ধরেন না কেন, মানে তারা যথেষ্ট মেধাবী, রাজনীতিতে পরিপক্ক এবং বলতে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত প্রজ্ঞা তাদের আছে, কিন্তু তারা ওটাকে নিয়ে বাহাদুরি করা, ফ্রন্ট লাইনে আসা, এই কাজগুলো তারা করছেন না, ইনক্লুডিং রেহানা সহ। তো শেখ হাসিনাকে আমরা চিনি, জয়কে আমরা চিনি, ইভেন শেখ রেহানাকে আমরা চিনি, কিন্তু শেখ রেহানার কোনো বক্তব্য আমরা তাকে নিয়ে সন্দেহ করি, সেটা করেছে, ওটা করেছে, সে বাংলাদেশে এই অপকর্মের সাথে জড়িত, ওটার সাথে জড়িত, এই শেখ রেহানা গ্রুপ আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলি। কিন্তু তার কোনো বক্তব্য, মানে ওই যে সালমান এফ রহমানের সাথে তার একটা টেলিফোনিক কনভারসেশন ছাড়া আপনি এখনো পর্যন্ত তার একটা কর্ম, তার একটা সিগনেচার বা তার ছেলেমেয়ের কোনো একটা ঘটনা আপনি ওইভাবে কালার্ট করতে পারবেন না। তো বোঝার চেষ্টা করুন যে এই পরিবারটি, অর্থাৎ শেখ হাসিনার বোন শেখ রেহানার যে পরিবারটি, তারা একমাত্র তাদের আত্মীয়ের মধ্যে তারেক সিদ্দিকী, কিন্তু তারেক সিদ্দিকী আসলে শেখ রেহানার যতটা না কাছে, তার চেয়ে শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন। কিন্তু শেখ রেহানার হাজব্যান্ড যদি ধরেন ডক্টর শফিক সিদ্দিকী সাহেব, ববির কথা ধরেন, তার ছেলের কথা, অন্য মেয়ের কথা ধরেন, স্বয়ং যাকে বলা হয় শেখ রেহানার কথা ধরেন, আপনি গল্প করতে পারবেন, বিভিন্ন অভিযোগ করতে পারবেন, কিন্তু তথ্য প্রমাণ আপনি হাজির করতে পারবেন না। ইট মিনস পলিটিক্যালি দে আর ম্যাচিউরড, তারা জানে যে কি করে রাজনীতিটা সংযুক্ত রাখতে হয়। অন্যদিকে ধরুন শেখ হাসিনা, এখন শেখ হাসিনার যে দুটি সন্তান সজীব ওয়াজেদ জয়, আমি আগে বেশ কয়েকবার ভিডিওতে বলছি যে সে হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন করেছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ডক্টর ওয়াজেদের সন্তান। ডক্টর ওয়াজেদ বাংলাদেশে যে কজন ক্ষণজন্মা মেধাবী পুরুষ জন্ম নিয়েছেন, বিজ্ঞানী যাকে বলা হয় বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি। ভালো ছাত্র, মেধাবী, পাগলাটে, খ্যাপাটে, সফল, সার্থক, সব কিছু, খেলাধুলা সবকিছু। ডক্টর ওয়াজেদ ইজ এ ইউনিক পার্সন। তার ঔরসজাত সন্তান হলো সজীব ওয়াজেদ। আপনি তাকে যতই পাগল বলেন না কেন, যতই ছাগল বলেন না কেন, কিন্তু গর্বটা কার, মানে ইউট্রাসটা কার, জরায়ু কার, গর্ভাশয় কার, সেগুলো শেখ হাসিনার। তো কাজী ওই শেখ হাসিনার গর্ভাশয় থেকে তো ছাগল বের হবে না, ওটা শেখ হাসিনার মতোই বের হবে। আবার শেখ হাসিনা কার ঔরসে? বঙ্গবন্ধুর ঔরসে। ফলে আপনি গিয়ে দেখুন যে এদের মধ্যে মানে একটা জেনেটিক ফরমেশন আছে। আপনি সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকালে আপনি ডক্টর ওয়াজেদের চেহারা আপনি দেখতে পাবেন যে হুবহু চেহারা, তার এখনকার ছবি আর তার বাবার ছবি দেখবেন হুবহু চেহারা। আবার শেখ হাসিনাদের দিকে যদি তাকান দেখবেন যে তার চেহারা আর বঙ্গবন্ধুর চেহারা, বেগম মুজিবের চেহারা এক। মানে এরা জেনেটিক্যালি এই ঐতিহ্যটা ধারণ করেছেন। আর যখন ফিজিক্যালি পিতামাতার সঙ্গে সন্তানের একটা মিল থাকে, তখন তাদের মধ্যে একটা মেধার মিল হয়। ফলে আপনি তাকে যতই বলেন না কেন সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে, আপনি তাদের মধ্যে তার পিতার, মানে পুতুলের মধ্যেও তার পিতার
মেধা আছে, আর যাকে বলা হয় জয়ের মধ্যেও তার পিতার মেধা আছে। আর পলিটিক্যালস তারা যেটা দেখেছে একেবারে ঘনিষ্ঠভাবে জন্মের পর থেকে তারা যে রাজনীতিটা দেখে আসছে এবং যে রূঢ় বাস্তবতা, এটা আপনি আমি যদি 100 বছর ধরে কন্টিনিউয়াসলি হার্ভার্ড এবং অক্সফোর্ডে এর উপর পিএইচডি করে, তবু এটা সম্ভব না। এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের আছে। তো কাজেই যেহেতু শেখ হাসিনা রাজনীতিতে এমন একটা বটবৃক্ষ হয়ে গেছে আওয়ামী রাজনীতিতে, ফলে সেই বটবৃক্ষের নিচে কোনো অবস্থাতেই পুতুলকে আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না, সজীব ওয়াজেদ জয়কেও আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না। এমনকি দেখেন বেগম জিয়ার যেমন একটা পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, সেই পোর্ট্রেটের কাছে বা জিয়াউর রহমানের যে পোর্ট্রেট, সেই পোর্ট্রেটের কাছে এই তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন গত 6 মাস ধরে, কিন্তু কোনো অবস্থাতে বেগম জিয়ার পাশে এখনো মানুষ তাকে বসাতে পারছে না, সময় লাগবে আরো। তো সেদিক থেকে যেটা হলো যে ঘুরে ফিরে জয়ের যত যোগ্যতা থাকুক, পুতুলের যত যোগ্যতা থাকুক, পুতুল ডাব্লিউএইচওর আঞ্চলিক রিজিওনাল ডিরেক্টর, এটা একটা অকল্পনীয় পদ। আপনি দেখেন তার যে ইংরেজির প্রোনাউন্সিয়েশন, তার যে বক্তব্য, যে কটা বক্তব্য তিনি ডাব্লিউএইচও এর পক্ষ থেকে জাতির সামনে দিয়েছেন, মানে এটা গ্লোবাল, মানে বিশ্বে এত সুন্দর করে ইংরেজিতে জাতিসংঘ বা যে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে। আমি তো পুতুলের মতো এত সুন্দর বক্তব্য শুনিনি কারো মুখে। আমাদের খলিলুর রহমান সাহেব ভালো ইংরেজি বলেন, লুৎফে সিদ্দিকী ছিল ভালো ইংরেজি বলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইনুজও ভালো ইংরেজি বলেন, কিন্তু পুতুলের ইংরেজির কাছে কি আপনি বাঙালির মুখে এরকম চমৎকার ইংরেজি শুনেছেন কখনো? শুনেননি। কিন্তু শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কাছে পুতুলের এই যোগ্যতা কোনো অবস্থাতে ফ্লারিশ হচ্ছে না এজ এ পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে। ফলে যখনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নাম আসছে, আওয়ামী লীগের সাথে অপরিহার্যভাবে শেখ হাসিনার নাম চলে আসছে। তো এই যে শেখ হাসিনার নাম চলে আসার কারণ কি হলো, তাকে নিয়ে আমাদের যত গল্প, যত কবিতা, যত উপন্যাস, যত সাহিত্য, যত ভয়, যত আতঙ্ক, যত নিন্দা, সবকিছু নাটক সিনেমা তাকে নিয়ে হচ্ছে। কেন সে বাংলাদেশে আসতে চাচ্ছে? তার কি লজ্জা শরম নেই? আমরা তাকে ধরবো, হ্যান্ডকাপ পরিয়ে আনবো, তাকে আইনের শাসনে অধীন তাকে বিচার করব। কেউ কেউ বলছে তাকে এয়ারপোর্টে ফাঁসিতে লটকানো হবে, কেউ বলছে তাকে এয়ারপোর্ট থেকে এনে তারপর জেলখানাতে ঢুকিয়ে ফাঁসিতে দেওয়া হবে, কেউ বলছেন তাকে পূর্ণ আইনি নিরাপত্তা দেওয়া হবে, কেউ বলছেন দূর দূর রাখো, সে আসবে না। এখন এই যে আমরা তাকে নিয়ে যত আলোচনা করছি, তিনি তো পলিটিক্যালি ম্যাচিউর, মানে 1981 সন থেকে তিনি দলটা পরিচালনা করছেন। চিন্তা করেন, 1981 সন থেকে একটা দলের সভানেত্রী, আর 1975 সনের পর থেকে 81 প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে থেকে বিএনপি পরিচালনা করছে, তিনিও প্রবাসী থেকে আওয়ামী লীগের যত সব কিংবদন্তির নেতৃত্ব, সেটা মোস্তফা মহসিন মন্টু, ডক্টর কামাল হোসেন, তারপরে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরকম সব জায়ান্ট নেতাদেরকে তিনি পরিচালনা করে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিককে পরিচালনা করে তাদের মাথার উপরে এসে আপন যোগ্যতায় সবার নেত্রী হিসেবে ছড়ি ঘুরাচ্ছেন আজকের দিন পর্যন্ত। ফলে বাঙালি রাজনীতির আশা কি, আকাঙ্ক্ষা কি, কে কতটুকু লাভ দিতে পারে, কার কতটুকু ক্ষমতা হতে পারে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তারেক রহমান সাহেব তার কি ক্ষতি করতে পারে, বিরোধী দলের চেয়ারে বসে ডক্টর শফিক তাকে কি ক্ষতি করতে পারে, কি উপকার করতে পারে, এটা পুরোটাই তার জানা আছে। আর এই জানা থাকার কারণে কি হচ্ছে, সে ইচ্ছে মতো খেলছে, ট্রাম্প কার্ড খেলছে, সকালে একরকম, বিকালে একরকম, ইচ্ছে মতো, মানে ছক্কার পরে ছক্কা সে শুধু মেরে যাচ্ছে। আর শেখ হাসিনা সেই ছক্কা এবং পক্কার কবলে পড়ে আমরা ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনাতে নিমজ্জিত হচ্ছি। ভারতের রয়ের প্রধান কেন এলো? সে কি শেখ হাসিনাকে বাংলাদেশে দেওয়ার জন্য এলো? এটা নিয়ে আমরা একটা কল্পনার ফানুস তৈরি করছি, আমরা ফানুস তৈরি করছি। ভারত বলার চেষ্টা করছে বা ভারত বলছে যে আমরা কি শেখ হাসিনাকে এমনি এমনি নিয়েছি, তোমরা তো আমাদেরকে হেলিকপ্টারে করে, প্লেনে করে, সামরিক বিমানে করে আমাদের দেশে পাঠিয়েছো, কাজেই তোমরা আবার সামরিক বিমান পাঠাও, ওইভাবে সিকিউরিটি দাও, সেফটি সিকিউরিটি দাও, আমরা শেখ হাসিনাকে তোমাদের কাছে দিয়ে দেবো। এই ধরনের কোনো কথা ভারত বলেনি, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে এই কথাগুলো কিন্তু বলছি। এবং ভারত থেকে যখনই কোনো লোক আসছে, আমরা বলার চেষ্টা করছি যে ওই যে লোকটা যে আসছে, সে মূলত শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, নিরাপদে থাকবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য সে আসবে। আবার বাংলাদেশ থেকে যখন খলিলুর রহমান সাহেব যাচ্ছেন, অন্য কোনো সরকারি কর্মকর্তা যাচ্ছেন, ইভেন তারেক রহমান সাহেবের যাওয়ার যে পসিবিলিটিস যেটা তৈরি হয়েছে, সেখানে আমরা কিন্তু একটা কল্পনা ফানুস তৈরি করে ফেলছি যে ওখানে কি করবে, গেলে মোদি তার হাতটা ধরবে, ধরে গিয়ে তাকে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেবে এবং সেখানে
আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, শেখ হাসিনার সাথে, তারেক জিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, হায় 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 কি হবে। এই যে আমাদের একটা কল্পনার ফানুস, এটা মূলত আমাদের আতঙ্ক থেকে, আমাদের ভয় থেকে, আমাদের প্রেম থেকে, আমাদের ভালোবাসা থেকে এই জিনিসগুলো আসে। 2 নম্বর হলো যে যখন আপনি যে কোনো একটা বিষয়ে ভয় পাবেন, সেটা আপনার জীবনে একবারের জন্য হলেও ঘটবে, স্বপ্নে হলেও আপনার জন্য ঘটবে, যেটাতে খুব বেশি ভয় পাবেন, যে বিষয়টি আপনি অ্যাভয়েড করতে চাইবেন, সেটা আপনার ঘাড়ের উপর পড়বেই। আর যাকে আপনি ভালোবাসবেন, পেতে চাইবেন, তাকে বাস্তবে না পেলেও স্বপ্নে আপনি তাকে পাবেনই। কাজে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে মাতামাতি করছি, ইট মিনস শি হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু, এবং তার সেই ব্র্যান্ড ভ্যালুকে এখনো পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ অতিক্রম তো দূরের কথা, ধারের কাছে যেতে পারেনি, একমাত্র বেগম জিয়া ছিলেন। তো কাজে এখন যারা আছেন, সেটা ডক্টর শফিক বলেন, তারেক রহমান সাহেব বলেন, বা অন্য যারা আছেন, চরমোনাই পীর সাহেব বলেন, আপনি দেখেন তো একপাশে শেখ হাসিনা চেয়ারে বসে আছে, বাকি নেতারা মঞ্চে বসে আছে। ইভেন তারেক রহমান প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনা বসে আছে মঞ্চে, একেবারে ওই যে আপনি দেখবেন বুড়ি, যেভাবে এখন তাকে পোর্ট্রেট আঁকা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, মরে গেছে, ভিক্ষা করতেছে রাস্তায়, এরকম অনেকগুলো ছবি টবি আপনারা প্রচার করছেন, ওইরকমই একজন বুড়ি বা ভিক্ষুককে খালি শেখ হাসিনার মুখটা চেয়ারে বসায় দেন, তার পাশে ডক্টর ইউনূসকে বসাই দেন, সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটে ডায়রিয়া হয়ে যাবে, কাপড় চোপড় চেয়ার সবগুলো নষ্ট করবে। এবং এটা দেখেন, মানে মানুষের প্রেসারে এবং উচ্চতায় যে কি অবস্থা। আপনি ধরেন 10 দিন আপনার কোষ্ঠকাঠিন্য, এই 10 দিন কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি পাহাড়ে উঠেন, পাহাড়ে উঠে আপনি আপনার সামর্থ্যের বাইরে পানি খাওয়া ছাড়া, সুগার ছাড়া আপনি পাহাড়ে উঠেন, আপনি দেখুন মুহূর্তের মধ্যে আপনার ডিহাইড্রেশন হয়ে গেছে, একেবারে যেটাকে বলা দাস্ত, জোলাপ, ডায়রিয়া, হাগা হয়ে যাবে, কাপড় চোপড় সব হয়ে যাবে। তো এইরকম শরীর যখন কোনো ভার বহন করতে পারে না, মন যখন কোনো আতঙ্ককে আর ধারণ করতে পারে না, মস্তিষ্ক যখন কোনো ভয়কে ধারণ করতে পারে না, তখন তার শরীরের মধ্যে, পেটের মধ্যে যত আবর্জনা আছে, দেখবেন যে আমরা ভয় পেলে আমাদের নাক দিয়ে সর্দি বের হয়ে যায়, কথা বলতে গিয়ে আবেগ উত্তেজনায় অনেক সময় কফ বের হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে আপনি কাশেন নাই, কিন্তু সেদিন আপনার কাশি বের হবে। আনন্দে মানুষ হাসতে হাসতে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। মসজিদে নামাজ পড়তে যান, ছোট পিছনে বাচ্চা ছেলে একটা একটু দুষ্টামি করতেছে, হাসি দিছে, আপনি বুড়া মানুষ 80 বছর, আপনাকে ওই দিন হাসতে হবেই, কুটকুট করে হাসতে হবে। আবার হেসে ওই যে আপনি যে হাসছেন, এটা এসে আবার আপনার স্ত্রীর কাছে বলতে হবে। এই হলো হিউম্যান সাইকোলজি। কাজে শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজির বাইরে যতদিন না পর্যন্ত আমরা যেতে না পারবো, আর সেটা যাওয়ার জন্য শেখ হাসিনার সমপর্যায়ের পোর্ট্রেট আমাদের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই ভয়, এই আতঙ্ক, এই ভালোবাসা, এই মোহ, এই কামনা, এই বাসনা আমাদেরকে শুধুমাত্র শেখ হাসিনার দিকে ধাবিত করবে। মহান আল্লাহ ভালো জানেন আমাদের তকদির কি আছে। আল্লাহ আমাদের সবার কর্মে, চিন্তা, চেতনায় বরকত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।